আসসালামু আলাইকুম। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে অমানবিক ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকাকে কেন্দ্র করে বিরোধী দল এবং সিভিল সোসাইটি থেকে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ থেকে একটি অংশ বারবার বলার চেষ্টা করছে যে যাই হোক না কেন, যত ছাত্র অথবা সাধারণ মানুষকে হত্যা করাই হোক না কেন, কিন্তু শেখ হাসিনার আসলে বিকল্প কে? শেখ হাসিনা ছাড়া তো আমরা এমন কোনো বিকল্প দেখতে পাচ্ছি না যে এই রাষ্ট্রটা পরিচালনা করতে পারে। ফলে যত ব্যর্থতাই থাকুক না কেন, তারা বোঝাতে চাচ্ছে যে দিন শেষে আসলে শেখ হাসিনাকেই আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে হবে এবং তাকেই সেই পোস্টে থাকা উচিত। বরং এই ইস্যুগুলোকে কিভাবে আলোচনার মাধ্যমে রিজলভ করা যায় এবং এর ভাষ্যমতে যে অনিচ্ছাকৃত ভুল, সেই ভুলটাকে কিভাবে আমরা ওভারলুক করে এগিয়ে যেতে পারি, সে বিষয়েই সরকারি দল থেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করা এবং বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগ এবং তার অনুগামী সুশীল সমাজ থেকে যেই আলাপটি বারবার তোলা হচ্ছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, এই যুক্তিটি আসলে কতটুকু ভ্যালিড এবং আদৌ কি শেখ হাসিনার কোনো বিকল্প নাই? আর যদি বিকল্প থাকে তাহলে কে আছে সেই শেখ হাসিনার বিকল্প? আসুন আলোচনা করি। বাংলাদেশে শেখ হাসিনার এখন আর বিকল্প কেউ নাই। এই যে হাসিনার বিকল্প কে অথবা হাসিনা ভার্সাস হু যে ন্যারেটিভটা প্রচার করা হচ্ছে, আমরা প্রথমেই বুঝার চেষ্টা করব আসলে এই ন্যারেটিভটা ইটসেলফ আসলে কতটুকু ভ্যালিড। এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে একটি রাষ্ট্র আসলে কিভাবে পরিচালিত হয়। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করার জন্য মূলত তিনটি প্রতিষ্ঠান একসাথে ফাংশন করে, যেটাকে দ্য থ্রি পিলার অফ গভর্নমেন্ট বলা হয়। এই তিনটা পিলার কি? একটি হচ্ছে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং তৃতীয়টি হচ্ছে আইনসভা। এই আইনসভা বা পার্লামেন্ট যেটাকে আমরা বলি, তো এই পার্লামেন্টটা কিভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে বাংলাদেশে সংসদে 300টি আসন আছে এবং এই 300টি আসনের আইনসভার সদস্যবৃন্দ নির্বাচিত হয় হচ্ছে বাংলাদেশের 300টি আসনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এবং এই আইন প্রণয়নে তারা সংসদ ভবনে বসে দেশের জন্য বিভিন্ন রকম আইন তৈরি করা, আইনের পরিবর্তন করা, আইনের সংশোধন, সংযোজন বা বিয়োজনের কাজ করে থাকেন। তাছাড়া এই আইনসভা রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নির্বাচন করে থাকেন। সেই প্রধানমন্ত্রী আবার তার সরকারের বিভিন্ন বিভাগ যেমন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি পরিচালনা করার জন্য মন্ত্রী নিয়োগ করে থাকেন। বাংলাদেশের সংবিধান অনুসারে সেই মন্ত্রীদের আবার মিনিমাম 90% হচ্ছে সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচন করতে হয়। সরকার চাইলে সর্বোচ্চ 10% মন্ত্রীকে বাইরে থেকে অর্থাৎ সংসদ সদস্য নয় এমন ব্যক্তিকে নির্বাচন করতে পারেন। এই সরকারের যে বিভাগগুলো আছে, যেটা আবার দেখাশোনার দায়িত্বে আছেন মন্ত্রীরা, এটা আবার একটা মিক্সড সিস্টেমে পরিচালিত হয়। তো এই রাষ্ট্র পরিচালনা করার জন্য সংসদ কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের বাইরেও কিন্তু একটা বিশাল বডি আছে, যেমন ব্যুরোক্রেসি, মিলিটারি, প্যারামিলিটারি বাহিনী সমূহ, যারা কিন্তু ইকুয়ালি এই রাষ্ট্র পরিচালনায় বিভিন্নভাবে তাদের পার্টিসিপেট করেন। এবং এই ব্যুরোক্রেসি বা মিলিটারি এরা কিন্তু আবার জনগণ দ্বারা নির্বাচিত হন না, তারা কিন্তু মেরিটের উপর বেস করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনগুলোতে কাজ করে থাকেন। এখন একটি নির্বাচিত সরকার এবং তার অধীনস্থ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ আছে, তারা রাষ্ট্রটি কীভাবে পরিচালনা করবেন সেটা কিন্তু তাদের জাস্ট উইশফুল থিঙ্কিংয়ের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে না। সেটার জন্য একটি গাইডলাইন আছে, আর সেই গাইডলাইনটি হচ্ছে সেই দেশের সংবিধান। ওই দেশটির ইকোনমিক পলিসি কী হবে, ওই দেশটির ফরেন পলিসি কী হবে, এডুকেশন পলিসি কী হবে, এটি মোস্টলি নির্ধারিত হচ্ছে সেই রাষ্ট্রের সংবিধান কর্তৃক। রাষ্ট্রটির সংবিধান ঠিকভাবে পালিত হচ্ছে কি না এবং নাগরিক অধিকার নির্ধারণ হচ্ছে কি না, সেটা কাস্টোডিয়ান হিসাবে আছে হচ্ছে রাষ্ট্রের তৃতীয় পিলার অর্থাৎ বিচার বিভাগ। এই বিচার বিভাগ আবার নির্বাচন করে হচ্ছেন প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলেই কিন্তু যে কোনো একজন ব্যক্তিকে বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন না, সেই বিচারকদের একটি নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয়। তো এই যে প্রত্যেকটি পোস্টের আলোচনা করা হচ্ছে, এই প্রত্যেকটি
পদ অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিচারপতি, সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান অর্থাৎ সমন্বিতভাবে যে রাষ্ট্রটি পরিচালনা করেন এই সবারই কিন্তু একটি চাকরির মেয়াদ নির্ধারিত এবং প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই এরা প্রত্যেকেই কিন্তু ওই পোস্ট থেকে আইদার রিপ্লেস হচ্ছেন অথবা নতুন করে পুনর্নির্বাচিত হচ্ছেন। যদি সংসদ সদস্যদের কথা বলি, সংসদ সদস্যরা আবার জনগণের কাছে যাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পরে, আবার জনগণ যদি তাদেরকে নির্বাচন করেন তারা সংসদে আসছেন এবং সেই প্রক্রিয়া আবার তারা নতুন করে একটি সরকার এবং এইভাবে রাষ্ট্র কিন্তু পরিচালিত হচ্ছে। এই এত আলোচনা থেকে আসলে কি বুঝলাম সেটা হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং রাষ্ট্রের দেখাশোনা করার জন্য শুধু একজন ব্যক্তি যথেষ্ট না। ইটস নট এ ওয়ান ম্যান জব। রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেকগুলো শাখা প্রশাখা থাকে এবং সেই শাখা প্রশাখাগুলোতে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিভিন্ন স্তরে লোক থাকে যারা সেই রাষ্ট্রটি পরিচালনা করেন এবং সেই পদগুলোতে কিভাবে লোক নির্ধারিত হবে সেটা একটা নির্দিষ্ট গাইডলাইন আছে এবং প্রত্যেকটি পদই হচ্ছে রিপ্লেসেবল। যেমন একটি রাষ্ট্রের বিচারপতি, তিনি কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ, কিন্তু তার মেয়াদ হচ্ছে মাত্র 4 বছর, অর্থাৎ 4 বছর পর তাকে রিপ্লেস করে আরেকজন বিচারপতি নির্বাচন হচ্ছেন। একটি রাষ্ট্রের সেনাপ্রধান, তিনি সেনাবাহিনীতে লম্বা সময় পর্যন্ত সার্ভ করেছেন বিভিন্ন পোস্টে এবং এই প্রক্রিয়ায় তাকে অনেকগুলো ট্রেনিং এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তারপর তিনি সেনাবাহিনীর প্রধান হন এবং সেটা 4 বছরের জন্য এবং 4 বছর পরে তিনিও কিন্তু রিপ্লেসেবল, তার পরিবর্তে আরেকজন লোক নির্বাচিত হয়। এবং আমরা সংসদের কথা যদি চিন্তা করি, যে সংসদ আইন তৈরি করছে এবং সংসদ একটি সরকার নির্ধারণ করছে, সেই সংসদের মেয়াদও কিন্তু 5 বছর। 5 বছর পরে সেই সংসদকে আবার জনগণের কাছে যেতে হয় এবং জনগণ নির্ধারণ করে যে পরবর্তী সংসদ সদস্য কারা হবেন এবং তারা কিন্তু নতুন একটি সরকার গঠন করছে। এবং এই সবগুলো ফাংশনগুলোই কোনো একজন ব্যক্তি কিন্তু পরিচালনা করেন না। এমন হয় না যে সংসদের যে 300টি আসন আছে, যে 300টি আসনেই শেখ হাসিনা একা নির্বাচন করছেন এবং তিনি সবাইকে পরাজিত করে তিনি সংসদে এসে একা বসে 300 মানুষের কাজ করছেন। ওনার যে মন্ত্রী পরিষদ আছে, এমন না যে উনি একই শিক্ষা, অর্থনীতি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সব কিছু উনি একাই করছেন। বর্ডার উনি গিয়ে পাহারা দিচ্ছেন, ক্লাসে বাচ্চাদেরকে উনি গিয়ে পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ উনি করছেন, হসপিটালে গিয়ে উনি ডাক্তারি করছেন, সুয়ারেজ লাইনে উনি ক্লিনিং করছেন, অ্যাম্বুলেন্সে করে রুগীকে হসপিটাল নিয়ে যান। সবগুলো কাজ কিন্তু শেখ হাসিনা একা করেন না। তাহলে এই যে শেখ হাসিনার বিকল্প কে, এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর। আমরা যদি প্রধানমন্ত্রীর পোস্টটা ধরে নিই, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার একটি খুবই গুরুত্বপূর্ণ এন্টিটি, কিন্তু সেটা কিন্তু একমাত্র এন্টিটি না। প্রধানমন্ত্রী একটা দেশের সব কাজ করেন না, এটা সম্ভব না। সুতরাং হাসিনার বিকল্প কে, এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর এবং এটা কোনো প্রশ্ন হতে পারে না। বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশ, যেই দেশটির একটি সংবিধান আছে, যেই দেশটির একটি পার্লামেন্ট আছে, যেই দেশের একটি ফাংশনাল ব্যুরোক্রেসি আছে, সেনাবাহিনী আছে, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোনো বিকল্প আছে কিনা, এই প্রশ্নটি সম্পূর্ণরূপে অবান্তর। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য এটা কোনো প্রশ্নই হতে পারে না। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবেন, প্রেসিডেন্ট কে হবেন, এইটা ডিবেটের কোনো বিষয় না। এটা হচ্ছে সেই দেশের জনগণ নির্ধারণ করবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই দেশের যে আইন প্রণেতা বা সংসদ নির্বাচিত হবেন, সেই সংসদ নির্ধারণ করবে হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রীকে। এবং যে কোনো একটি ফাংশনাল স্টেটের প্রধানমন্ত্রী এমন একটি পোস্ট যেটি যে কোনো সময়ে রাষ্ট্রের প্রয়োজনে পরিবর্তনযোগ্য, রিপ্লেসেবল।